আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি সকলেই ভালো আছো। আমি তোমাদের সামনে হাজির হলাম মোহাম্মদ আরিফুল ইসলাম, প্রভাষক, প্রাণীবিদ্যা, সরকারি এগ্রি কলেজ। তো আজকে আসলে একটি ওয়েলকাম ক্লাস দিয়ে শুরু করতে যাচ্ছি। আমরা আশা করি ধারাবাহিকভাবে ক্লাসগুলো নিতে থাকবো ইনশাল্লাহ। তো তোমরা জানো, যারা আহ, সরকারি এগ্রি কলেজের শিক্ষার্থী আছো, তারা তোমাদের সামনে একটি ক্লাস টেস্ট পরীক্ষা আছে। তো ওই ক্লাস টেস্ট পরীক্ষায় আহ, একটি সিলেবাস দেওয়া হয়েছে। তো সেই সিলেবাসের একটা অংশ হলো হাইড্রা। আমরা প্রাণীবিজ্ঞান দ্বিতীয় পত্রের যে দ্বিতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছদ, যেখানে হাইড্রা নিয়ে আলোচনা করা হয়েছে, তো সেই হাইড্রা থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে। তো আমরা তার প্রস্তুতি হিসেবে কিন্তু আমরা এই ক্লাসটাকে খুব সিরিয়াসলি নিতে পারি। তো আমরা সকলেই ক্লাসটা যদি মনোযোগ দিয়ে দেখি, তাহলে আমরা পরবর্তী পরীক্ষা ভালো করবো ইনশাল্লাহ। বিশেষ করে যে সকল শিক্ষার্থী আমার ক্লাস মিস করেছো, তারা কিন্তু একটা সুযোগ পেয়ে যাচ্ছ। এই যে এই অনলাইন ক্লাসের মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের যে ল্যাকনেসগুলো আছে সেগুলো কিন্তু এখান থেকে পূরণ করে নিতে পারো। তো চলো যাই, আমরা শুরু করে দিই আজকের ক্লাসটি আর কি। তো আমরা আসলে আগেই বলেছি আজকে একটা ওয়েলকাম ক্লাস হচ্ছে। তো এই ক্লাসে আমরা মূলত স্টার্টিং করতে যাচ্ছি আর কি। তো আমরা আহ, খুবই সামান্য কিছু বিষয় নিয়ে আলোচনা করব, টুকটাক এমসিকিউ টাইপের এই ধরনের কিছু প্রশ্ন। তো তোমরা জানো তোমাদের প্রশ্ন আসবে এক কথায় উত্তর, এবং এর সাথে কি প্রশ্ন হতে পারে, একটি ক্রিয়েটিভ কোশ্চেন থাকবে, তো সৃজনশীল প্রশ্ন। তো আমরা আজকে ধরো যে এক কথায় উত্তর প্রশ্নগুলো বেশি থাকবে আর কি, আশা করি। তো চলো যাই, আমরা কথা না বাড়ি শুরু করে দিই, হাইড্রা দিয়ে শুরু করতেছি। তো তোমরা দেখতে পাচ্ছ হাইড্রা নিয়ে কথা আছে। তো হাইড্রা নিয়ে কিন্তু অনেক কল্পকাহিনী আছে। তো যাই হোক, আমরা সেগুলো কম বেশি সকলেই জানি। তো প্রথমে হাইড্রা নিয়ে আমরা যে কথা বলবো সেটা হলো হাইড্রা জলজ প্রাণী, অর্থাৎ হাইড্রা জলে বাস করে। তারা কোথায় বাস করে? জলে বাস করে। তো তারা জলজ প্রাণী হয়ে থাকে, এবং তারা কোথায় বাস করতে, এই যে আমাদের আশেপাশে পুকুর, ডোবা, নদী, খাল, এইসব জায়গাতে তারা কিন্তু বাস করে, এবং খুবই ক্ষুদ্র একটি প্রাণী। তো তাকে নিয়ে আমরা কথা বলতেছি। তো প্রথমে যে কথা বলতেছি, তারা কিন্তু ডিপ্লোপ্লাস্টিক প্রাণী। হাইড্রা ডিপ্লোপ্লাস্টিক প্রাণী, সকলে তোমরা জানো। তো এখন প্রশ্ন হতে পারে যে ডিপ্লোপ্লাস্টিক প্রাণী কারা। তো ডিপ্লোপ্লাস্টিক প্রাণীটা কিন্তু একটি ইংরেজি শব্দ। এটার বাংলা অর্থ দেয় দ্বিস্তরী প্রাণী বা দ্বিস্তর বিশিষ্ট প্রাণী। তো দ্বিস্তর বিশিষ্ট প্রাণী কারা সেটা নিয়ে আমরা আহ, প্রথম অধ্যায়ে কিন্তু ডিটেলস এটি নিয়ে আলোচনা আছে। তারপর আমি সংক্ষেপে এটা নিয়ে কিছু কথা বলে দিতে চাই, যেন তোমাদের বিষয়টি ক্লিয়ার হয়। তো দ্বিস্তর বিশিষ্ট প্রাণী কারা সেটা আমরা একটু দেখে আসি। যে ধরো ধরো একটি শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে যেটা তৈরি করে তার নাম হলো জাইগোট। হ্যাঁ, জাইগোট এটা। তো আর এই জাইগোটের বিভাজনকে আমরা কি বলি? ক্লিভেজ বলি। তো একটা থেকে দুটি কোষ হয়ে গেল, এইভাবে দুটি থেকে চারটি কোষ হয়ে যাবে। ঠিক আছে? এভাবে হতে হতে কিন্তু সে কিন্তু তার বৃদ্ধি হতে থাকবে আর কি। এই কোষটি আরো অসংখ্য কোষে পরিণত হবে। সো এই কোষটাই একটা পর্যায়ে গিয়ে কিন্তু এই যে গ্যাস্টুলেশন পর্যায়ে যেটা আসে, সেই গ্যাস্টুলেশন পর্যায়ে গিয়ে কিন্তু কি হয়, আমরা এরকম ভাঁজ হতে যেতে থাকি আর কি। অসংখ্য কোষ তারা এরকম ভাঁজ হয়ে যায়, ভাঁজ হয়ে দুটি স্তর তৈরি করে। তো এইখানে একটা স্তর কিভাবে তৈরি হচ্ছে, এটা একটা স্তর। আর একটা স্তরকে আমরা দেখাতে পারি, ধরো এখানে একটা স্তর তৈরি হয়। তো এটা কিন্তু ইনিশিয়েশন হয়েছে, যে দুটি স্তর তৈরি হতে যাচ্ছে বা হচ্ছে ভাঁজ হওয়ার মাধ্যমে। ফাইনালি কিন্তু এটা কিভাবে স্তরগুলো তৈরি হয় সেটা আমরা একটু দেখবো, আমরা এখানে সেটা দেখি। তো চলো যাই। ফাইনালি যেটা হয়, তোমরা একটু দেখতে পাচ্ছ যে এইরকম বাইরে একটা স্তর, দ্যাটস মিন এই যে এই অংশটা এখানে কিন্তু জোড়া লেগে যায়। তো জোড়া লেগে কিন্তু এরকম একটা স্তর তৈরি হলো, এরকম একটা স্তর তোমরা নিশ্চয়ই খুব ভালোভাবে দেখতে পাচ্ছ। এটা একটা স্তর। আর মাঝখানে যে তোমরা দেখতে পাচ্ছ আরেকটা অংশ, অর্থাৎ এই যে এটাই কিন্তু আরেকটা স্তর হয়ে যাবে এই জায়গাটা। তো এটা একটা স্তর হয়ে যাবে, সেটা আমরা এখানে এইভাবে দেখাচ্ছি আর কি, এই একটা স্তর। সো আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে এখানে দুটি স্তর দেখতে পাচ্ছি আর কি। যে এই যে ভ্রূণীয় দশায় হাইড্রা বা এই জাতীয় যে সকল প্রাণী আছে, সেই সকল প্রাণীর যে ভ্রূণীয় দশা আছে, তো সেই ভ্রূণীয় দশায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে গ্যাস্ট্রুলেশন পর্যায়ে ভ্রূণের দুটি স্তর দেখা যায়। তো যাদের ভ্রূণীয় দশার গ্যাস্ট্রুলেশন পর্যায়ে দুটি স্তর দেখা যাবে, সেই সকল প্রাণীদের আমরা কি বলবো? দ্বিস্তরী প্রাণী বা ডিপ্লোব্লাস্টিক প্রাণী। তো হাইড্রা এমন একটি প্রাণী যে প্রাণীতে কিন্তু এরকম তাদের ভ্রূণীয় দশায় এরকম দুটি স্তর দেখা যায়।
একটি স্তর, যেটা বাইরের স্তর যেটা, সেটাকে বলে আমরা এক্টোডার্ম বলা হয় এটাকে, এক্টোডার্ম। আর যেটা ভিতরের স্তর সেটা বলা হয় এন্ডোডার্ম। সো তাহলে একটা হলো এক্টোডার্ম, একটা হলো এন্ডোডার্ম। সো বাইরের যে স্তর তাকে বলা হয় এক্টোডার্ম, আর যেটা ভিতরের স্তর তাকে বলবো আমরা এন্ডোডার্ম। সো বাইরের যে স্তরটা আছে এটাকে এক্টোডার্ম বলা হলো কেন? কারণ তোমরা যদি এই ওয়ার্ডটাকে ভেঙে দেখো, যে একটো শব্দের অর্থ হলো বাইরে, ড্রাম শব্দের অর্থ হলো স্তর, তার কি, তার মানে কি যাচ্ছে বাইরের স্তর, ঠিক আছে। আর যেটা এন্ডোডার্ম সেটা হলো এন্ডো শব্দ তো ভিতরে, ওইখান থেকে আসছে কি এন্ডোডার্ম বা ভিতরের স্তর। তো এই যে দুটি স্তর আমরা দেখতে পাচ্ছি, এক্টোডার্ম এবং এন্ডোডার্ম, তো এরকম দুটি স্তর কিন্তু হাইড্রার থাকে। যখন হাইড্রা যখন ভ্রূণীয় অবস্থায় থাকে তার কিন্তু এরকম দুটি স্তর থাকে। এই জন্য হাইড্রাকে আমরা কি বলবো, ডিপ্লোব্লাস্টিক প্রাণী। আশা করি সকলে বুঝতে পেরেছো হাইড্রাকে কেন ডিপ্লোব্লাস্টিক প্রাণী বলা হয়। এবং তোমরা যদি এখান থেকে মিনিংটা দেখো, যে ডিপ্লো শব্দের অর্থ কি, ডিপ্লো মানে দুই, ডিপ্লো মানে দুই, আর ব্লাস্টিক এখান থেকে স্তরকে মিন করা হয়েছে। তার কয় স্তর বিশিষ্ট প্রাণী? দুই স্তর বিশিষ্ট প্রাণী। তাহলে যে সকল প্রাণীর ভ্রূণীয় দশায় দুটি স্তর দেখা যায় সেই সকল প্রাণীদের আমরা কি বলবো, ডিপ্লোব্লাস্টিক প্রাণী। আরো স্পেসিফিক করে বললে, যে সকল প্রাণীর গ্যাস্ট্রুলেশন পর্যায়ের ভ্রূণীয় ভ্রূণীয় দশার গ্যাস্ট্রুলেশন পর্যায়ে দুটি স্তর দেখা যায় সেই সকল প্রাণীদের আমরা কি বলবো, ডিপ্লোব্লাস্টিক প্রাণী, বা বাংলা বলবো দ্বিস্তর বিশিষ্ট প্রাণী। তো যাই হোক, এটা গেল, আমরা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু। এবার আসো, এই যে হাইড্রার বিষয়টা প্রথমে সে মানে কে আবিষ্কার করলো যে হাইড্রা নামে একটা জিনিস আছে। তো যাই হোক, তো আমরা একজন বিজ্ঞানীর নাম শুনবো, ওনার নাম হলো আব্রাহাম ট্রেমলে। আব্রাহাম ট্রেমলে, হ্যাঁ, আব্রাহাম ট্রেমলে। এই আব্রাহাম ট্রেমলে সেই 1744 সালে কিন্তু সর্বপ্রথম এই হাইড্রাকে প্রত্যক্ষ করে আর কি। তো তো এই হাইড্রাকে প্রত্যক্ষণ করে, এবং সে দেখতে পেলো কি যে মানে হাইড্রার মানে মানে সেই একটা অসাধারণ গুণ আছে, সেই গুণটা হলো যে তাদের পুনরুৎপত্তি ক্ষমতা আছে। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে তাদের পুনরুৎপত্তি ক্ষমতা আছে। তো এই পুনরুৎপত্তি ক্ষমতা থাকার বিষয়টি কিন্তু সর্বপ্রথম এই কে লক্ষ্য করেন, আব্রাহাম ট্রেমলে, যিনি কিনা সুইজারল্যান্ডের একজন বিজ্ঞানী। এই সুইজারল্যান্ডের বিজ্ঞানী আব্রাহাম ট্রেমলে সর্বপ্রথম কিন্তু এই জিনিসটা লক্ষ্য করেছেন, যে হাইড্রার কিন্তু মানে দারুণ একটি ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতাটা কি, পুনরুৎপত্তি ক্ষমতা বা রিজেনারেশন ক্ষমতা। তো পরবর্তীতে এসে দেখো 1758 সালে একজন খুবই বিখ্যাত বিজ্ঞানী, ক্যারোলাস লিনিয়াস, হ্যাঁ 1758 সালে, হ্যাঁ 1758 সালে ক্যারোলাস লিনিয়াস, ইনি কিন্তু এসে কিন্তু এই হাইড্রার নামকরণ করেন আর কি। হ্যাঁ, তো তিনি এসে কি এটার নাম দেন, এই প্রাণীটার নাম দেন কি হাইড্রা। হাইড্রা কি নাম দেন, হাইড্রা। তাহলে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখানে প্রত্যেকটা লাইনেই কিন্তু মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন লুকিয়ে গেছে। আমরা শুরু থেকেই বলি যে তারা যে হাইড্রা হলে ডিপ্লোব্লাস্টিক প্রাণী, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। হাইড্রা সর্বপ্রথম প্রত্যক্ষ করছে গিয়ে আব্রাহাম ট্রেমলে, এবং তাদের মাঝখানে কি কোন বিষয়টা সবচেয়ে প্রথম দেখতে পেয়েছে, সেটা হলো কি, পুনরুৎপত্তি ক্ষমতা। এবার এই যে হাইড্রা, সেই নামকরণটা কি করেছে, সে হলো ক্যারোলাস লিনিয়াস। আমরা জানি ক্যারোলাস লিনিয়াসকে বলা হয় কি বিপদ নামকরণের জনক, তিনি কিন্তু এই হাইড্রা নামকরণটা করেছে। এবং এইখানে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ একটা গল্প রয়েছে, যে হাইড্রা নামকরণের বিষয়টা আর কি। সো হাইড্রা, তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা দানবের ছবি কিন্তু দেখা যাচ্ছে, এইখানে তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ এখানে কিন্তু একটা দানবের ছবি দেখা যাচ্ছে। তো মনে হচ্ছে অনেকগুলো দানব, আসলে বেসিক্যালি অনেকগুলো দানব নয়, এখানে কিন্তু একটি দানব রয়েছে, কিন্তু তার মাথা আছে কটি, 9টি মাথা আছে। সো এই যে গ্রিক রূপকথায় একটা গল্প রয়েছে, যে 9 মাথাওয়ালা ড্রাগনের সাথে কিন্তু হাইড্রার তুলনা করা হয়, সেখান থেকেই কিন্তু হাইড্রার নামকরণ করা হয়েছে। সো আমরা যেটা বলতে চাচ্ছি আর কি, তো এই যে হাইড্রা নামকরণটা আসছে কোথা থেকে, গ্রিক রূপকথার সেই ড্রাগন যার নাম হলো হাইড্রা, সেই হাইড্রা থেকে কিন্তু এর নামকরণটা এসছে। সো এই এই গল্পটা কি, গল্পটা হলো যে গ্রিক পুরাণে একটা জায়গা ছিল, সেখানে একটা গল্প ছিল, যে গল্পের মধ্যে একটা জায়গা ছিল, একটা রাজ্য, সেই রাজ্যের একটা জায়গা ছিল, যে জায়গা হলো মার্শ এলাকা, মার্শি এলাকা বলতে কি বোঝাচ্ছে, মানে সোয়াম্প এলাকা, এই ধরনের সোয়াম্প এলাকা কোনগুলো, ধরো যে এই যে আমাদের টার্মিনালের আশপাশে যে জায়গাটা আছে, উল্লাপাড়া, এই টার্মিনালের আশপাশের জায়গাগুলো, এখানে কিন্তু আমরা দেখেছি বেশিরভাগ সময় কিন্তু এই পানির নিচে কিন্তু অল্প কিছু পানির নিচে কিন্তু মাটি থাকে, বা এই জায়গাগুলো কিন্তু পানির নিচে থাকে, ওখানে কিন্তু হালকা কিছু ঘাস টাস এই জাতীয় পদার্থ থাকে। তো
তোমরা ভালো করে খেয়াল করে দেখবে যে টার্মিনাল থেকে যাওয়ার সময় হাতের ডান দিকে যে ফাঁকা জায়গা আছে, তো ওইখানে কিন্তু অনেক অতিথি পাখিও কিন্তু আসে, তোমরা চাইলে এগুলো দেখতে পারো। খুবই চমৎকার চমৎকার অতিথি পাখি আসে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ পাখি আছে লেসার হুসলিন ডাক, যা পাতি সরালি, এটা কিন্তু এখানে আসে। তো এই যে বিষয়গুলো আর কি, তো ওই যে মার্শি এলাকা বা সোয়াম্প এলাকা আছে, সেখানে কি হচ্ছে, অনেক ছোট ছোট ঘাস আছে এবং কিছু অল্প কিছু পানি আছে। সেই পানির নিচে ঘাস থাকে বা ঘাস পানিতে ভাসে, এই ধরনের একটি এলাকা। তো এই ধরনের এলাকা বলা হয় সোয়াম্প এলাকা বলা হয়। তো এই ধরনের এলাকায় কিন্তু এই হাইড্রা বসবাস করতো, এবং তার আশপাশ দিয়ে যদি কেউ ওই পথ দিয়ে যেত, তাকে কিন্তু এই হাইড্রা কিন্তু ধরে মেরে ফেলতো। তো এটা ওই রাজ্যের জন্য খুব দুঃখজনক একটা ব্যাপার হয়ে গেছে, যে যেখান দিয়ে যায় ওইখান থেকে কোনো ব্যক্তি যদি গমন করতে শুরু করে, তো ওই ড্রাগন যেটা আছে আর কি, সেই ড্রাগনের কিন্তু কাছে যদি পড়ে যায়, তখন কিন্তু ওই ব্যক্তিকে হত্যা করে ফেলে। তো এই জিনিসটা দেখে রাজা খুবই বিচলিত হয়ে যায়, এবং সে অনেককেই কিন্তু এখানে পাঠায় এই ড্রাগনটাকে বধ করার জন্য, কিন্তু বেশিরভাগই কিন্তু ওখানে গিয়ে নিজেই বধ হয়ে যায় ড্রাগনের আর কি। তো এই যে সমস্যা, এটা অ্যারাইজ করতে থাকে সর্বশেষ যে আসে মহাবীর, গ্রিক মহাবীর হারকিউলিস কিন্তু এই দায়িত্বটা তার মাথায় তুলে নেয়, যে না, আমি এই ড্রাগনের মোকাবেলা করব এবং ড্রাগনকে আমি পরাজিত করবো আর কি। তো এরপরে এই হারকিউলিস তার ভাগ্নেকে নিয়ে কিন্তু সেখানে যায়, গিয়ে কিন্তু এই ড্রাগনের শরণাপন্ন হয়, এবং ড্রাগনের সাথে কিন্তু ফাইট শুরু করে আর কি। এবং একটা পর্যায়ে যখন এই হারকিউলিস ড্রাগনের একটা মাথা কেটে ফেলে, তখন দেখা যাচ্ছে যে আহ, এই ড্রাগনের একটা মাথা কাটার ফলে দুইটা মাথা গজায় গেছে। তো তখন হারকিউলিস ভরকে যায় যে এই কি ব্যাপার, একটি মাথা কাটলাম আর দুটি মাথা গজিয়ে গেল, তার মানে এটা খুবই আরো ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে। তার মানে যতবার এই যে তাকে কাটা হবে, ততবার তার কিন্তু এরকম মাথা গজাতে থাকবে আর কি। তো তখন তার ভাগ্নে কিন্তু একটা বুদ্ধি বের করা হয়, এবং তার সর্বশেষ কিন্তু এই তার ভাগ্নে এবং এই হারকিউলিস, এই দুজনের কিন্তু আহ, মানে বুদ্ধির কারণে কিন্তু শেষমেশ হারকিউলিসকে কিন্তু বধ করা হয় আর কি। তো এই যে হারকিউলিসকে বধ করতে গিয়ে কিন্তু, যে এই যে হারকিউলিস কি করলো, ড্রাগনকে যখন কেটে ফেলতেছে, কাটার ফলে যখন একটি মাথা থেকে দুইটি মাথা তৈরি হচ্ছে, তার মানে কি, ওই ড্রাগনের কি ক্ষমতা রয়েছে, পুনরুৎপত্তি ক্ষমতা রয়েছে, ইংলিশে বলে রিজেনারেশন, এই ক্ষমতাটি কিন্তু রয়েছে। তো সেই ক্ষমতাটি থাকার কারণেই কিন্তু কি হচ্ছে, এই যে ক্ষমতাটা, ওইখান থেকে কিন্তু এই গল্পটা নেওয়া হয়েছে, যে হাইড্রারও কিন্তু এরকম। হাইড্রার দেহের যদি কোনো অংশ, ধরো এটা একটা হাইড্রা, এটা একটা হাইড্রা, তো হাইড্রার দেহের যদি কোনো অংশ বিচ্ছিন্ন হয়ে যায়, ধরো এরকম কোনো ঘটনা যদি ঘটে, হাইড্রার দেহের কোনো অংশ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, এখান থেকে যদি কেটে ফেলা হয় আর কি, তাহলে কি যাচ্ছে যে হাইড্রা দুই ভাগে ভাগ হয়ে গেল। তো তখন হাইড্রা কি করবে, তো আমি দুইটা পার্ট এখন দুই জায়গায় আঁকিয়ে দেখাই আর কি। ধরো মনে করো যে এখানে নিচের পার্টটা হলো, ধরো এখানে এই হলো হাইড্রার নিচের পার্ট আছে, আর উপরে পার্টটা কেটে ফেলা হয়েছে, ওটা কোথায় গেল আর কি, ওইখানে আমরা দেখি যে এখানে আছে। হ্যাঁ, এই যে এরকম, হ্যাঁ, এরকম উপরে পার্টটা এরকম আছে, এটা আবার নিচের পার্ট নাই। তো এরকম যদি হয়, আমি অন্য কালারতে দেখাচ্ছি, নতুন করে কিন্তু এই জায়গাটা তৈরি হবে। কিভাবে তৈরি দেখো, এই এই অংশটা কিন্তু আবার তৈরি করে ফেলতে পারবে, এই যেটুকু নিজে কেটে ফেলা হয়েছে, এভাবে কিন্তু তৈরি করে ফেলবে, দেখো এই যে তৈরি করে ফেলবে। আবার এই কিন্তু এর নিচের দিকে কিন্তু এই অংশটা তৈরি করে ফেলবে। তাহলে দেখা যাচ্ছে যে একটি হাইড্রাকে যদি আমরা দুই ভাগে ভাগ করি, সে কিন্তু এরকম দুইটি হাইড্রা হয়ে যাচ্ছে আর কি। তো এটা কিন্তু এই যে ড্রাগনের সাথে কিন্তু তুলনা করছে, এই যে রূপকথার, এই যে দেখো ড্রাগনের মাথাগুলো দেখো, তো এই ড্রাগনের সাথে কিন্তু তুলনা করা হয়েছে। তো তুলনা করেই কিন্তু তারপরে কি করা হয়েছে, তুলনা করেই কিন্তু এই হাইড্রার নামকরণ করা হয়েছে। So ওইখান থেকে কিন্তু এই হাইড্রার নামকরণ করা হয়েছে হাইড্রা।